আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নিশ্চয়ই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হওয়া সেই পারমাণবিক বোমা হামলার কথা জানি। আমরা এটাও জানি ওই ভয়ঙ্কর পারমাণবিক বোমা হামলা আমেরিকা চালিয়েছিল 6 আগস্ট 1945 সাল। জাপানের হিরোশিমার আকাশে আমেরিকান বোয়িং B-29 বিমান যেতে দেখা যায় এবং ওই বিমান থেকে জাপানিরা শুধু এইটুকু দেখতে পায় কিছু একটা নিচে পড়তেছে। তার ঠিক 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। সেই বোমা বিস্ফোরণের কারণে একটা আগুনের গোলক তৈরি হয় এবং মুহূর্তের মধ্যে তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় এবং ওই মুহূর্তে চোখের পলকে প্রায় 90,000 জাপানি মারা যায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমেরিকার জন্য কি এটা জাস্টিফাইড ছিল এই এত ভয়ঙ্কর পারমাণবিক বোমা হামলা চালানো, কিংবা আমেরিকা কেন ওই সময় ওই পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল? তাছাড়া তখনকার নতুন ভাইস প্রেসিডেন্ট থেকে নতুনভাবে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া হ্যারি ট্রুম্যানের জন্য কি এটা উচিত ছিল এই পারমাণবিক বোমা হামলা চালানো? আমার আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং আপনারা যদি এই ভিডিও পুরোপুরি দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আমেরিকা তখন কেন এত বড় এবং এত ভয়ঙ্কর পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি রিকভার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনভলভ হওয়া আমেরিকানদের জন্য অর্থবহ ছিল না, তাই আমেরিকা চায় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে। ঠিক তখন 7 ডিসেম্বর 1941 সাল জাপান আমেরিকার সামরিক ঘাঁটি পার্ল হারবারে হামলা চালায় এবং জাপানের সেই হামলার কারণে প্রায় 2400 জন আমেরিকান সহ আমেরিকার যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান ধ্বংস হয় এবং ওই হামলা থেকেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে যায় এবং আমেরিকা সরাসরি জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। Members of the Senate, of the House of Representatives, that the Congress declare that since the unprovoked and dastardly attack by Japan on Sunday, December 7th, 1941, a state of war has existed between the United States and the Japanese Empire. আমরা সবাই সচরাচর কলোনাইজেশন সম্পর্কে শুনতে পাই এবং আমরা জানি এবং বুঝি এই কলোনাইজেশনের মানেটা কি, কিন্তু এই কলোনাইজেশনের সাথে আরেকটা শব্দ আছে, ইম্পেরিয়ালিজম। আজকের এই ভিডিওতে আপনারা জাপানি ইম্পেরিয়ালিজম সম্পর্কেও জানতে পারবেন। 1940 সাল পর্যন্ত মায়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, নর্থ কোরিয়া এবং চীনের কিছু অংশ জাপানের দখলে ছিল এবং জাপান ওই সকল অঞ্চলে গ্রেটার এশিয়ার নামে শোষণ নিপীড়ন চালাতো। কথাটা এভাবেও বলা হতো যে ইউরোপে যেটা হিটলার করতেছিল এশিয়া সেটা জাপান করতেছে। এইখানে একটা ছোট টুইস্ট আছে। ভিয়েতনাম এবং কম্বোডিয়া প্রথমে ফ্রেঞ্চদের দখলে ছিল এবং জাপান ফ্রেঞ্চদের সাথে যুদ্ধ করে এই দুটি অঞ্চলের দখল নেয় এবং জাপান এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারকে থামানোটা যতটা গুরুত্বপূর্ণ ছিল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল এশিয়া জাপানকে থামানো। ঠিক এই কারণে আমেরিকা চাচ্ছিল জাপানকে থামাতে এবং জাপানকে থামাতে আমেরিকা প্রথমে তাদের সচরাচর প্রচলিত সিস্টেমিক ইকোনমিক্যাল স্টেপ নেয়। জাপানকে থামানোর জন্য আমেরিকা তাদের ফার্স্ট স্টেপ নেয়, আমেরিকা জাপানকে স্টিল, আয়রন এবং কপার দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু জাপান এটাকে পাত্তাও দেয়নি। তার ঠিক পরের স্টেপ হিসাবে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। তখন জাপানের মোট ব্যবহৃত তেলের প্রায় 80% তেল আমেরিকা থেকে যেত। যেহেতু আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল তখন জাপানের তেলের ঘাটতি দেখা দেয়া স্বাভাবিক। একদিকে জাপানে তখন তেলের ঘাটতি চলতেছিল, অন্যদিকে জাপান দেখলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে তেল সহ অন্যান্য রিসোর্স গুলো ভালো পাওয়া যাচ্ছে এবং জাপান চাচ্ছিল ওই অঞ্চলগুলোর দখল নিয়ে তারা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যেতে। তখন জাপানের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল মালয়েশিয়া তখন ব্রিটিশদের দখলে ছিল এবং ইন্দোনেশিয়া ছিল ডাচদের দখলে। আবার অন্যদিকে ডাচ এবং ব্রিটিশরা ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার অ্যালাইজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত অ্যালাইজ ভার্সেস এক্সিস হয়েছিল। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি কখনো ভিডিও বানাই তাহলে আমি অ্যালাইজ এক্সিস নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমি অ্যালাইজ এবং এক্সিসের পয়েন্টটা স্কিপ করতেছি। জাপান যদি ব্রিটিশ এবং ডাচদের সাথে যুদ্ধ শুরু করে তাহলে সেটা আমেরিকার বিপক্ষে ইনডিরেক্টলি যুদ্ধ হয়ে যায়। যেহেতু জাপান ব্রিটিশ এবং ডাচদের সাথে যুদ্ধ করবে তখন আমেরিকা জাপানের উপর হামলা করার একটা সম্ভাবনা থাকে। আবার জাপানের হাতে তখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল, জাপানের গ্রেটার এশিয়া স্বপ্ন ফিলিপিন ছাড়া অসম্পূর্ণ থাকবে। আবার ফিলিপিন তখন সরাসরি আমেরিকারই একটা টেরিটরি ছিল। যদি আমেরিকা জাপানের উপরে ডাচ এবং ব্রিটিশদের কারণে হামলা নাও করে, যখন জাপান ফিলিপিনের দখল নিতে যাবে তখন জাপানের উপর আমেরিকা হামলা করবে এটা 100% নিশ্চিত ছিল।
এবং জাপান এটাও জানতো যে আমেরিকার সাথে যুদ্ধ করে শক্তি দিয়ে কখনোই পেরে ওঠা সম্ভব না। তাই জাপান চাচ্ছিল আমেরিকাকে আগে থেকেই চুপ করিয়ে দিতে। তখনকার সময় আমেরিকা জাপানের তুলনায় সামরিক শক্তি সহ সব দিক দিয়েই বেশি ক্ষমতাবান এবং বেশি শক্তিশালী ছিল। দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ হয় মূলত তাদের সামরিক শক্তির মধ্যে যুদ্ধ হয়। তাই জাপান চিন্তা করলো আমেরিকাকে যদি সামরিকভাবে দুর্বল করে দেওয়া যায় তাহলে আমেরিকা চুপ হয়ে যাবে। মূলত এই চিন্তা থেকে 7 ডিসেম্বর 1941 সালে জাপান আমেরিকার সামরিক ঘাঁটি পার্ল হারবারে হামলা চালায়। আমি এখন পর্যন্ত এটা বুঝতে পারি নাই আসলে জাপানি চিন্তাবিদরা তখন কিরকম চিন্তাধারা থেকে এই সিদ্ধান্ত নিলেন যে একটা দেশ, তাও আমেরিকার মতো দেশের একটা সামরিক ঘাঁটি ধ্বংস করে দিলে আমেরিকা সামরিকভাবে দুর্বল হয়ে যাবে। তাও তখনকার সময়ে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটা আমেরিকা ছিল। আমি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্কিপ করতেছি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে চলে যাচ্ছি। 1943 সালে ইতালি সারেন্ডার করে এবং 30শে এপ্রিল 1945 সাল হিটলার সুইসাইড করে এবং জার্মানি সারেন্ডার করে। কিন্তু তখনও জাপান সারেন্ডার করে নাই। পুরো বিশ্ব যখন জাপানের দিকে তাকিয়ে, জাপানে তখন আরেকটা ইন্টারেস্টিং স্টোরি চলতেছিল। জাপানের সম্রাট হিরোহিটোকে জাপানিদের কাছে ক্ষুধা হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। পৃথিবীর ইতিহাসে ম্যানিপুলেশন শব্দটা অনেক পুরাতন। যুগে যুগে অনেক ব্যক্তি অনেক জাতকে ম্যানিপুলেট করে আসছেন। আগেকার সময় রাজারা তাদের প্রজাদের ম্যানিপুলেট করতেন, আর এখনকার সময় রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতারাই এক একটা জাতিকে ম্যানিপুলেট করে থাকেন। যেহেতু হিরোহিটোকে অলরেডি ক্ষুধা হিসাবে জাপানিদের কাছে উপস্থাপন করা হয়ে গেছিল, তাই জাপানিরা তাদের ক্ষুধার সকল আদেশ এবং সিদ্ধান্ত ইবাদত হিসেবে পালন করা শুরু করে দিয়েছিলেন। জাপানে তখন অনেকগুলো কুপ্রথা চালু হয়ে গেছিল। জাপানের সম্রাট হিরোহিটো এবং জাপানি সৈন্যদের কার্যকলাপের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে জাপানে মেরে ফেলা হতো। জাপানিদেরকে তখন এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছিল যে এক একটা ভুল সিদ্ধান্তের পক্ষে তাদেরকে মৃত্যুবরণ করতে প্রস্তুত করা হয়েছিল, তবু তারা সঠিক সিদ্ধান্তের পক্ষে আত্মসমর্পণ করতে রাজি ছিল না। এক একজন জাপানিকে সুইসাইডাল বম্বারে রূপান্তরিত করা হয়েছিল। তখন জাপানিদের একটা স্পেশাল ইউনিট বানানো হয় কামিকাজে নামের। এই কামিকাজে আসলে কতটা ভয়ঙ্কর ছিল সেটা বোঝার জন্য এবং এই কামিকাজের ভয়াবহ ইতিহাস জানার জন্য আপনারা চাইলে দ্য ডিভাইন উইন্ড বা ডেসপারেট সানসেট নামের বইগুলো পড়তে পারেন। তখন আপনারা বুঝতে পারবেন পৃথিবীর ইতিহাসে কামিকাজে কতটা ভয়াবহ ছিল। জাপানি শিশুদের তখন এমন ভাবে ট্রেন করা হচ্ছিল যে তারা যাতে তাদের সাথে বিস্ফোরক নিয়ে ঘুরে এবং শত্রুর ঘাঁটিতে যেয়ে বিস্ফোরিত হয়ে শত্রুদের সাথে নিয়ে মরে যায়। আমেরিকা সহ পুরো বিশ্ব তখন অপেক্ষা করতেছিল জাপানের দুর্ভিক্ষ দেখা দিবে এবং জাপান সারেন্ডার করবে। জাপানিরা তখন এতটাই ব্রেইনওয়াশ ছিল যে তারা তাদের সম্রাট হিরোহিটোর ভুল সিদ্ধান্তের কারণে আসা মৃত্যুগুলোকে গর্বের সাথে আলিঙ্গন করত এবং আত্মসমর্পণ করাকে পাপ হিসাবে দেখত। একদিকে জাপানিরা মরতে রাজি তবু আত্মসমর্পণ করতে রাজি না, অন্যদিকে আমেরিকা সহ পুরো বিশ্ব জাপানের সারেন্ডার হওয়ার অপেক্ষায় রয়েছে। আমেরিকা কোনো উপায় না দেখে চিন্তা করলো অন গ্রাউন্ডে জাপানের সাথে যুদ্ধ করে জাপানের দখল নিয়ে নিবে এবং এই অপারেশনের নাম দেয় আমেরিকা অপারেশন ডাউনফল। অপারেশন ডাউনফলের ফার্স্ট স্টেপ হিসাবে 1 এপ্রিল 1945 সালে আমেরিকা তাদের সৈন্য জাপানের সাউথ আইল্যান্ড ওকিনাওয়াতে পাঠায় এবং এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 1 এপ্রিল থেকে 22 জুন। আমেরিকান সৈন্যরা জাপানের ওকিনাওয়াতে যে এটা দেখে অবাক হয় যে জাপানিরা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে প্রস্তুত, তবে তারা আত্মসমর্পণ করতে রাজি না। সর্বশেষ প্রায় 12,000 আমেরিকান সৈন্যের মৃত্যু এবং প্রায় 50,000 আমেরিকান সৈন্যের আহত হওয়ার বিনিময়ে আমেরিকা এই যুদ্ধে বিজয়ী হয়। কিন্তু অপরদিকে প্রায় 1,10,000 জাপানি সৈন্য এবং প্রায় 1 লাখের মতো ওকিনাওয়ান এই যুদ্ধে মারা যায়। মূলত ওই আইল্যান্ডে যে সকল জাপানিরা বসবাস করত তাদেরকে ওকিনাওয়ান বলা হতো। এই যুদ্ধকে আমেরিকা নাম দিয়েছিল ব্যাটেল অফ ওকিনাওয়া এবং এটাই ছিল আমেরিকা এবং জাপানের মধ্যে সর্বশেষ যুদ্ধ। এইসব নানা কারণে এই ব্যাটেলকে ইতিহাসের ব্লাডিয়েস্ট ব্যাটেল বলা হয়। এইসব দেখে আমেরিকার সেনাপ্রধান সহ উচ্চমহল চিন্তায় পড়ে যায়। এভাবে অপারেশন ডাউনফল সফল করা সম্ভব না, আর সম্ভব হলেও অনেক ব্যয়বহুল হয়ে যাবে। অন্যদিকে জাপানের ইম্পেরার হিরোহিটো নেগোশিয়েট করতেও রাজি ছিলেন না। তখন আমেরিকাতে আরেকটা ঘটনা ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম থেকে প্রেসিডেন্ট থাকা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মারা যান এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থেকে নতুনভাবে হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্ট হয়ে যান। তখন আমেরিকার নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে একটা সিক্রেট মিলিটারি প্রজেক্ট সম্পর্কে জানানো হয়। ওই প্রজেক্টের নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট এবং ওই প্রজেক্টে বিজ্ঞানীরা পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরির জন্য কাজ করতেছিলেন। তখন 16 জুলাই 1945 সাল নিউ মেক্সিকোর একটা বম রেঞ্জ এরিয়াতে ওই পারমাণবিক বোমার টেস্ট করা হয়
এবং ওই টেস্ট সফল হয়, তখন হ্যারি ট্রুম্যান মনে করেন এটাই একমাত্র সমাধান জাপানের ইস্যুতে। এখানে আমি আপনাদের একটা ছোট তথ্য দিয়ে রাখি, ওই পারমাণবিক বোমার টেস্টটা সফল হলেও তখনও কিন্তু বিজ্ঞানীরা এটা জানতেন না এই পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে যে রেডিয়েশন তৈরি হবে, ওই রেডিয়েশনের মানব সমাজের উপর দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া কি হবে। জাপানের উপরে পারমাণবিক বোমা হামলা চালানো হবে এই সিদ্ধান্ত নেওয়ার পর জাপানকে শেষবারের মতো ওয়ার্নিং দেওয়া হয় 26 জুলাই 1945 সাল। আমেরিকার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী একসাথে জাপানের কাছ থেকে বিনা শর্তে আত্মসমর্পণ দাবি করেন, কিন্তু জাপান তখনও বিনা শর্তে আত্মসমর্পণ করতে রাজি ছিল না। 3 আগস্ট 1945 সাল আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডিক্লেয়ার করেন জাপানের উপরে পারমাণবিক বোমা হামলা করা হবে। 6 আগস্ট 1945 সাল আমেরিকার বোয়িং B-29 বিমান জাপানের হিরোশিমার আকাশ দিয়ে যেতে দেখা যায় এবং ওই বিমানে রাখা ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা লিটল বয়। এবং সকাল 8টার দিকে জাপানের হিরোশিমায় আমেরিকা সেই বোমা ফেলে দেয়। এই বোমা ফেলার মধ্যে দিয়ে আমেরিকা পৃথিবীর একমাত্র এবং সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী দেশ হয়ে যায়। এই বোমা বিস্ফোরণের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি এবং এখনো অনেক জাপানিরা এটার কারণে ভুগতেছেন, কিন্তু তখনও জাপান সারেন্ডার করতে রাজি ছিল না। জাপানে তখন এটাই সরিয়ে দেওয়া হয়েছিল, ইটস নট এ বিগ ডিল, একটা বোমাই তো ফেলা হয়েছে, তাতে কি। এইসব কারণে ঠিক তার 3 দিন পর 9 আগস্ট 1945 সাল আমেরিকা জাপানের নাগাসাকিতে আরেকটি পারমাণবিক বোমা ফেলে দেয় এবং এই পারমাণবিক বোমা আগের পারমাণবিক বোমার চেয়েও বেশি ক্ষমতাধর, বেশি শক্তিশালী এবং আকারে বড় ছিল। এই পারমাণবিক বোমার নাম ছিল ফ্যাটম্যান এবং এই ফ্যাটম্যান লিটল বয়ের চেয়ে শক্তিশালী বেশি হলেও ক্ষতিটা কম করতে পেরেছিল, কারণ তখন জাপানিরা সতর্ক হয়ে গিয়েছিলেন এবং জাপানিরা শহর ছেড়ে দূরে যাওয়া শুরু করে দিয়েছিলেন। তবুও প্রায় 9 কিলোমিটার নাগাসাকি শহর ধ্বংস হয়ে গিয়েছিল এবং ফ্যাটম্যানের কারণে আরো প্রায় 40,000 জাপানি মারা গিয়েছিলেন। এই দুটি বোমা হামলার ভয়াবহতা দেখে জাপানের সুপ্রিম কাউন্সিল বৈঠকে বসে সারেন্ডার নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু তখনও জাপানের সুপ্রিম কাউন্সিলের অর্ধেক ছিলেন আত্মসমর্পণ করার পক্ষে এবং বাকি অর্ধেক ছিলেন আত্মসমর্পণ করার বিপক্ষে। সর্বশেষ জাপানের সম্রাট হিরোহিটো আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন এবং জাপান আত্মসমর্পণ করে। জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়।